ড্রামার শুরুতে আমরা এখানে সুলিকে দেখি, যে পরীক্ষার হলে বসে নিজের পরীক্ষা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার পেটে খুব তীব্র ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথার আসল কারণ ছিল তার সৎ বোন, কারণ তার সৎ বোন ইচ্ছে করে সুলির জুসের মধ্যে লিকুইড ব্রাউন সুগার, মধু এবং সূর্যমুখীর বীজ এত বেশি মিশিয়ে দিয়েছিল যে সুলির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেই কারণেই মাঝপথে পরীক্ষা ছেড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়। এদিকে সুলির পরিবারের লোকজনও হাসপাতালে এসে পৌঁছায়। সেখানে ছিল তার বাবা, সৎ মা, সৎ বোন এবং দাদি। একজন পরিবার সদস্য হিসেবে তাদের উচিত ছিল সুলিকে নিয়ে চিন্তা করা, কিন্তু তারা কেউই তা না করে উল্টো সুলির ওপর চিৎকার শুরু করে। বিশেষ করে তার বাবা রাগের সাথে বলে, তোমার আসলে কি হয়েছে? তুমি ঠিকভাবে সচেতন থাকতে পারছো না কেন? তোমার কারণেই এসব ঝামেলা হচ্ছে। সুলি তখন নিজের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে যদি ডিজি তার পানীয়তে কিছু না মেশাতো তাহলে আজ তার এই সংক্রমণ হতো না। কিন্তু তার বাবা সবকিছুর দোষ সুলির ওপরেই চাপিয়ে দেয়। তার মতে সুলির আরও সাবধান হওয়া উচিত ছিল। এদিকে সৎ মা রেগে গিয়ে বলে, আমি তোমাকে এখনই পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি একদিকে গর্ভবতী, তার উপর তুমি সবার সামনে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছো। শুধু তাই নয়, দাদিও সুলিকে বলে, দেখো ডেজির মা গর্ভবতী, আর আমাদের কাছে এত টাকা নেই যে আমরা তোমার হাসপাতালের খরচ দিতে পারবো। তাহলে ভুলে যাও যে আমরা এখানে তোমার কোনো চিকিৎসাই করাবো। এই কথা বলেই সুলির বাবা তার জন্য রাখা সব ইনজেকশন বাইরে বের করে দেয়। তারপর সে হুমকি দিয়ে বলে, যদি তুমি পরীক্ষায় ফেল করো তাহলে মনে রেখো আমরা কখনোই তোমাকে এই পরিবারে মেনে নেব না। সুলি তখন তার বাবাকে তার পরিবারের অন্য সদস্যদের বোঝানোর চেষ্টা করে যে তার এই সব চিকিৎসা নেওয়া খুবই জরুরি, না হলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। তখন দাদি বলে, কোনো চিন্তা নেই, এর সমাধান আমার কাছে আছে। এরপর তারা জোর করে সুলিকে একটা অদ্ভুত ধরনের ওষুধ খাইয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সুলি হঠাৎ অজ্ঞান হয়ে যেতে থাকে। ডাক্তাররা তখন বাইরে এসে তাকে পরীক্ষা করে, কিন্তু প্রথমে তারাও বুঝতে পারছিলেন না কি হয়েছে। যেই মুহূর্তে তারা ওই ওষুধগুলো পরীক্ষা করে, সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে ধমক দিয়ে বলে, আপনারা কি নিজের বাড়ির মেয়েকে মেরে ফেলতে চান? সুলির হার্টবিট ধীরে 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 কমে যেতে থাকে। সে বুঝতে পারে যে সে অচেতন হয়ে পড়ছে। এই অবস্থায় সে শুধু একটাই প্রার্থনা করছিল, যদি সে বেঁচে যায় তাহলে এই পরিবারের সঙ্গে সে চিরতরে সব সম্পর্ক ছিন্ন করবে। এরপর আমরা দেখি সুলি বাড়িতে ফিরে এসেছে। সৎ মা ভান করে বলে, দাঁড়াও, আমি তোমার ব্যাগটা তুলে দিতে সাহায্য করছি। কিন্তু এটা ছিল শুধু তার নাটক। সে এমন ভান করে যেন তার পেটে খুব ব্যথা হচ্ছে। এতেই তার তথাকথিত প্রিয় স্বামী প্রচণ্ড রেগে যায়। রাগে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে এবং সুলির ওপর চিৎকার করে বলে, তুমি ইচ্ছে করেই আমার স্ত্রীকে দিয়ে কাজ করাতে চাও, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? সুলি তখন কিছুই বলতে পারছিল না, কারণ সে নিজেই বুঝতে পারছিল না সে আসলে এই বাড়িতে কি করছে। কিছুক্ষণ আগেই তো সে হাসপাতালে ছিল। হঠাৎ করেই সে সময় আর তারিখ দেখতে শুরু করে। তখনই সে বুঝতে পারে সে সেই সময় ফিরে এসেছে যখন সে এন্ট্রান্স পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। এর মানে একটাই, সুলির পুনর্জন্ম হয়েছে। এদিকে ডেজি ইচ্ছে করে বাবাকে আরো উস্কে দিতে থাকে। সে বলে, দেখেছো তো বাবা, কিভাবে সুলি আমাদের একেবারেই উপেক্ষা করার চেষ্টা করছে। এই সময় সুলির নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তার মা তখন মৃত্যুশয্যায় ছিল। মৃত্যুর আগে তার মায়ের শেষ ইচ্ছা ছিল যদি কখনো সুলিকে পরিবার থেকে আলাদা হতেও হয় তবুও যেন সে সুখে থাকে। এটাই ছিল তার একমাত্র চাওয়া। আসলে সুলির মায়ের মৃত্যুর সময় কেউই তার পাশে ছিল না। এরপর সুলি নিজের জীবনের গল্প মনে করতে থাকে, কিভাবে তার মায়ের মৃত্যুর ঠিক পরেই তার বাবা দ্বিতীয় বিয়ে করে ফেলেছিল। এতে পরিষ্কার হয়ে যায় এই সম্পর্ক শুরু থেকেই চলছিল। এর কিছুদিন পরেই সেই সৎ মা গর্ভবতী হয়ে পড়ে। আর তখন থেকে আজ পর্যন্ত সুলি তাদের সবার জন্য একজন চাকরের মতো কাজ করে এসেছে। অন্যদিকে বাবা সুলির ওপর চিৎকার করতে থাকে, কারণ সে চাইতো না সুলি পড়াশোনা করুক বা পরীক্ষা দিক।
ঠিক। তার ইচ্ছে ছিল সুলি বাড়িতে থেকেই সব ঘরের কাজ করবে। সুলি তখন প্রথমবারের মতো স্পষ্টভাবে নিজের কথা বলে। সে বাবাকে জিজ্ঞেস করে, কেন আমি একাই সব ঘরের কাজ করব? আপনার কি মনে হয় না এই কাজগুলোর জন্য চাকর থাকা উচিত? আমার নয়। সে আরও বলে, এখন আমার পড়াশোনার বয়স, আমাকে এন্ট্রান্স পরীক্ষার জন্য যেতে হবে। এই কথা শুনে সৎ মা অবাক হয়ে যায়। তার মনে হয় এই মেয়েটা হঠাৎ এমন পাল্টা কথা বলছে কেন? আগে তো কখনোই মুখ খুলতো না। বাবাও রেগে যায়, কিন্তু তখন সৎ মা তাকে শান্ত করার চেষ্টা করে। বলে, চাঁদনীকে যেতে দাও না, ও তো এখনও একজন ছাত্রী। ওর ইচ্ছে যদি এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার হয়, তাহলে আমরা তো ওকে আটকাতে পারি না। এই কথা শুনে বাবা হেসে ওঠে এবং বলে, ঠিক আছে, যাক পরীক্ষা দিতে। আর যদিও পাশও করে যায়, তাহলে আমি এই বাড়িটা পুরোপুরি ওর নামেই করে দিতে রাজি আছি। এই কথা শুনে সুলি খুব খুশি হয়ে যায়, কিন্তু সৎ মা ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়ে। সে তাড়াতাড়ি বলে, না না, এভাবে বাড়ির ব্যাপারে বাজি ধরা ঠিক হবে না। সুলি তখন বলে, কেন? এটা তো খুব ভালো ডিল। আমি যদি পাশ করি, বাবা পুরো বাড়িটা আমার নামে করে দেবে। দয়া করে নিজের কথা থেকে পিছিয়ে যাবেন না। কারণ সৎ মা ভালোভাবেই জানতো গত 3 বছর ধরে সুলি সবসময় স্কুলে টপার হয়ে আসছে, কিন্তু সৎ মা তখন বাবাকে ভুল রেজাল্ট দেখাতে থাকে। সে বলে যে সুলি নাকি কখনোই টপ 10-এর মধ্যেও আসে না, বরং প্রায় সবসময় একেবারে নিচের দিকে থাকে। এইসব কথা ভিলকি আর সুলি দুজনেই জানতো, কিন্তু তারা এটাও জানতো বাবাকে বোঝানো কোনো কাজের নয়, কারণ সে কখনোই সুলির কথা বিশ্বাস করবে না। এই কারণে সুলি নিজের পরীক্ষাকে নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিল। আর অন্যদিকে তার বাবা অতিরিক্ত আত্মবিশ্বাসে ছিল যে তার মেয়ে তো পাশই করতে পারবে না। সৎ মা বারবার তাকে বোঝাচ্ছিল যে এভাবে বাজি ধরা ঠিক নয়। তখন সুলি বলে, আপনি এত দ্বিধায় আছেন কেন বাবা? আপনার কি মনে হয় আমি এবার পরীক্ষা পাশ করতে পারবো? তাই কি আপনি এতটা হেজিটেট করছেন? বাবা তখন বলে ওঠে, 5 বেডরুমের বাড়ির কি দরকার? আমি তো তোমাকে 6 বেডরুমের বাড়িও দিতে পারি। তখন সুলি বলে, ঠিক আছে, কিন্তু আমি শুধু কথার ওপর বিশ্বাস করি না। আপনাকে এই কন্ট্রাক্ট সই করতে হবে, যাতে আমাদের এই চুক্তিটা স্থায়ী হয়। সৎ মা তখন ইশারায় ডেজিকে বলছিল যেন সে বাবাকে কিছু বলে এই ব্যাপারটা থামায়, কিন্তু সুলি বলে ওঠে, দেখে মনে হচ্ছে বাবার নিজের কথার ওপর দাঁড়ানোর সাহসই নেই। আমি তো আপনার মতো নই যে নিজের কথায় টিকে থাকতে পারি না। এই কথা শুনে বাবা রেগে গিয়ে নিজের অহংকারে পড়ে চুক্তিপত্রে সই করে দেয়। এমনকি রাগের মাথায় সে সৎ মাকেও ধাক্কা দেয়। সুলি তখন সৎ মায়ের দিকে অর্থপূর্ণ একটা ইশারা করে, যার মানে সৎ মা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। এরপর রাত হয়ে যায়। সুলি দরজার পাশে কান পেতে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। ঘরের ভেতরে মা আর মেয়ে মিলে নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। সৎ মা খুব রেগে গিয়েছিল, কিন্তু তার চালাক মেয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিল। ওরা বলছিল যে তারা আগে থেকেই সূর্যমুখীর বীজ গুঁড়ো করে রেখে দিয়েছে। এখন সুলি যদি সেই পানি পান করে, তাহলে তার পেটে আবার সমস্যা শুরু হয়ে যাবে। আর যেহেতু সুলির এই জিনিসে অ্যালার্জি আছে, তাই সে নাকি তার মায়ের মতোই খুব শিগগিরই নিজের মায়ের কাছে চলে যাবে। এই কথাই তারা বলছিল। এই সব কথা সুলি লুকিয়ে শুনে ফেলে। তখন সে বুঝে যায় ওরা দুজন মিলেই তাকে কতটা ঘৃণা করে। এরপর সুলি চুপচাপ রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে ওই পানীয়টা বেসিনে ফেলে দেয় এবং তার জায়গায় অন্য একটি পানীয় ঢেলে দেয়। তারপর খুব স্বাভাবিকভাবেই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুলি তৈরি হয়ে বেরোতে থাকে। তখন তার বাবা ব্যঙ্গ করে বলে, দেখছি পরীক্ষা দিতে পালানোর খুব তাড়া তোমার। সুলি শান্তভাবে জবাব দেয়, চিন্তা করবেন না, আমি আপনাকে আর বিশেষ করে আমার মাকে, মানে আমার সৎ মাকে একদমই হতাশ করব না। এই সময় সৎ মা আর ডেজি সেখানে এসে যায়। ডেজি বলে, এখনো সময় আছে, নিজে থেকেই এই বাজিতে হেরে যাও, না হলে তুমি অনেক কিছু হারাবে। হারানোর মতো আমার কাছে এখন আর কিছুই নেই, আর আমি তোমার মতো অজ্ঞ নই যে ঘরে বসে থাকবো। এই কথা শুনে সৎ মা ডেজিকে শান্ত করে বলে, চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই সুলির পেটে ব্যথা শুরু হবে, তখন ও আর পরীক্ষা দিতে পারবে না। কিন্তু ঠিক সেই সময় সৎ মায়ের নিজের পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়
এমনকি তার প্রচণ্ড রক্তক্ষরণও শুরু হয়। এই অবস্থায় সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। দাদিও সেখানে এসে যায়। বাবা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে দেয় এবং সৎ মাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর আমাদের বেবি দুজনেই পুরোপুরি নিরাপদ থাকবে। এই কথা শুনে দিদা বলতে শুরু করে, দেখো, হতে পারে বিষয়টা খুব সিরিয়াস। এমন পরিস্থিতিও আসতে পারে যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মা আর বাচ্চার মধ্যে কাকে বাঁচানো হবে, আর সেক্ষেত্রে আমাদের নাতিটাকেই বেছে নিতে হবে। এটা শুনে বাবা সঙ্গে সঙ্গে না বলে দেয়। সে বলে, আমি আমার স্ত্রীকেই বেছে নেব, সে তো আবারও গর্ভবতী হতে পারে। কিন্তু দাদি সঙ্গে সঙ্গে বলে ওঠে, একদম না, আমি তোমার মা, আর এই সিদ্ধান্তটাই আমিই নেব। এমনিতেও আমাদের নাতি, কে জানে ভবিষ্যতে আমাদের আর কখনো নাতি হবে কিনা। এমনকি দাদি আরও বলে, তোমার জন্য আমি আর একটা বিয়ের ব্যবস্থা করে দেব। এই কথা শুনে ডেজি ভীষণ রেগে যায় এবং দাদিকে জোরে ধাক্কা দিতে শুরু করে। অন্যরাও মিলে দাদিকে ধাক্কা দেয়। তখন সুলি বলে ওঠে, আপনারা দাদিকে ধাক্কা দিচ্ছেন কেন? উনি তো আমাদের মা, উনি তো নিজের নাতির জন্যই কথা বলছেন। এই সময় সৎ মায়ের পেটের ব্যথা আরও বেড়ে যেতে থাকে। সুলি বলে, এত বেশি রক্তক্ষরণ হচ্ছে, আমি কোথাও পড়েছিলাম এই অবস্থায় কিছু ওষুধ দেওয়া হয়। এরপর সে সেই সব ওষুধের কথা বলতে থাকে যেগুলো দাদির কাছে সব সময় থাকে। ওই ওষুধগুলোই ছিল সেই ওষুধ যেগুলো আগের জীবনে সবাই মিলে জোর করে সুলিকে খাইয়েছিল। এরপর দাদি সেই ওষুধগুলো তার তথাকথিত পুত্রবধূকে খাইয়ে দেয়। এতে বাবা খুব রেগে যায়। সে বলে, এগুলোর জন্য যদি কিছু হয়ে যায়? তখন দাদি ধমক দিয়ে বলে, চুপ করো, তোমার তো মা আর বাচ্চা দুজনকেই জীবিত চাই, তাই না? আমি তো শুধু ওদের বাঁচানোরই চেষ্টা করছি। এরই মধ্যে ডাক্তার এসে জিজ্ঞেস করে, এই সমস্যাগুলো আগেই ছিল নাকি এখন হয়েছে? বাবা জানান, সবই স্বাভাবিক ছিল, ডেলিভারি ডেট চলে এসেছে, নর্মাল ডেলিভারি হতে যাচ্ছিল, এমনটাই আমাদের বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সব কিছু ঘটতে শুরু করলো। অলি ধীরে ধীরে ভান করে মনে করার চেষ্টা করে এবং ডাক্তারকে বলে, যতদূর মনে পড়ে আন্টি বা সৎ মা বড় যত্ন করে নিজের খাদ্য গ্রহণ করেন। তিনি প্রতিদিন ভোরে হার্বাল ব্ল্যাক টি পান করেন। কিন্তু তখনই তার মনে হয় সে তো ডেজিকে আগের রাতে রান্নাঘরে যেতে দেখেছিল। সে তখন ডেজিকে প্রশ্ন করে, তুমি কি ব্ল্যাক টির মধ্যে কিছু মিশিয়েছিলে? ডেজি ভয়ে চুপ হয়ে যায়। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখা যায় সলি প্রায় সব কিছুই আগেই দেখে ফেলেছিল এবং তখনই সে পানীয় বদলে দিয়েছিল। বর্তমানে ফিরে এসে ডেজি বলে, না, আমি কিছু করিনি। সলি জিজ্ঞেস করে, তাহলে তোমার আঙুলের ডগায় এই পাউডার জাতীয় জিনিস কি? যদি তুমি তোমার মায়ের পানীয়তে কিছু না মিশিয়ে থাকো, তবে তুমি নিশ্চয়ই আমার পানীয়তে তা মেশাতে চেয়েছিলে, কারণ আমাদের দুজনের পানীয় প্রায় একই রকম। তাতে ডেজি ভয় পেতে থাকে এবং বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করে, সত্যি বলো, কি মিশিয়েছিলে? ডেজি বলে, আমার কথায় বিশ্বাস করুন, আমি কিছুই মেশাইনি। ডাক্তার বলে, যদি আমরা জানতে না পারি কি খেয়েছে, কি কারণে এই সমস্যা হয়েছে, তবে আমরা সমাধান খুঁজতে পারবো না। তখন তার বাবা রেগে ডেজিকে চড় মারে আর ডেজি ভয়ে সব কথা বলে দেয়। বাবা তাকে মারতে থাকে, কিন্তু সলি বলে, ড্যাড, ছেড়ে দিন, আমার বোন এখন খুব ছোট, আমাদের এভাবে তাকে মারধর করা উচিত নয়। ডাক্তার বলে, আমাদের প্রথম অগ্রাধিকার এই গর্ভবতী নারীকে বাঁচানো, মারামারি বন্ধ করুন। তখন সলির মনে হয়, আরে, মনে পড়ল, দাদি তো আমার সৎ মাকে ওই ওষুধ খাইয়ে দিয়েছিল। এরপর ডেজি অসহায়ভাবে বলে ওঠে, হ্যাঁ, অবশ্যই, এটা দাদির ওষুধেরই প্রভাব। দাদি রেগে বলে, তুমি একটা বিষাক্ত মেয়ে, একটা সাপের মতো নিজের দোষ আমার ওপর চাপাতে চাইছো? ডাক্তার বিরক্ত হয়ে বলে, এই পরিবারের সমস্যাটা আসলে কি? আপনারা নিজেরাই ডাক্তার সাজার চেষ্টা করছেন। দাদি বলে, ডাক্তার, আপনি চিন্তা করবেন না, আমি তো শুধু সাধারণ ভিটামিন ওষুধ দিয়েছি যা আমি প্রতিদিন খাই। যদিও দাদি ভিতরে ভিতরে নার্ভাস ছিল। এদিকে সলি সেই ওষুধের বাক্সটা নিয়ে ডাক্তারকে দেয়। ডাক্তার উপাদানগুলো পরীক্ষা করে বলে, এতে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এতে দাদি রেগে গিয়ে ডেজিকে চড় মারতে যান, কিন্তু সলি তাকে থামিয়ে দিয়ে বলে, দাদি, ছেড়ে দিন,
এখন আমাদের আন্টির চিন্তা করতে হবে। আন্টি বা বাচ্চার কিছু হলে গোটা পরিবার ভেঙে পড়বে। সুরি ডাক্তারকে বলে, দয়া করুন ডাক্তার, আমি যে কোনো কিছু করতে রাজি, শুধু আমাদের পরিবারটা ভেঙে যেতে দেবেন না। সে হাঁটু গেড়ে বসার ভান করছিল। তখন তার বাবা বলে, থাক, কেন হাঁটু গেড়ে বসছো? সব ঠিক হয়ে যাবে। দাদি জেদ করে বলে, আমি বহু বছর ধরে এই ওষুধ খাচ্ছি, আজ পর্যন্ত আমি মরিনি, তাহলে এই তরুণী কিভাবে মরতে পারে? ডাক্তার বলে, সবাই পাগল, এতে যে কারো মৃত্যু হতে পারে। এমন সময় তার ছেলে রেগে গিয়ে বলে, মা, আমি আপনাকে শতবার বলেছি নিজের ইচ্ছে মতো ওষুধ খাবেন না, ওগুলো চকলেট নয়, ওগুলো আসলে ঔষধ। দাদিও তার ছেলের ওপর চিৎকার করছিল। অন্যদিকে ডেজি আবার সমস্ত দোষ দাদির ওপর চাপাচ্ছিল। সলি বিরক্ত হয়ে বলে, আপনারা বেচারি দাদির ওপর কেন চিৎকার করছেন? তিনি তো শুধু আন্টিকে আর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছিল। ডেজি রেগে বলে, তুমি এই বুড়ো মহিলার পক্ষ নিও না। এই বুড়ি আমার মাকে মারতে চাইছে, আর তুমি তার পক্ষ নিচ্ছ। বাবা বলে, দেখো মা, যদি তার কিছু হয়ে যায় তবে আমি আপনাকে মোটেই ছেড়ে দেব না। দাদি বলে, কাল আসা কোনো মহিলার জন্য তুমি তোমার মায়ের সঙ্গে এমন আচরণ করবে? সলি উত্তর দেয়, দাদি, আপনি তো জানেন বাবা আর আন্টি একে অপরকে কতটা সত্যিকারের ভালোবাসে। দাদি তাচ্ছিল্য করে বলে, কোন ভালোবাসা? সে ওর উপপত্নী এবং একদমই চরিত্রহীন। এদের মধ্যে কোনো ভালোবাসা নেই। এটা শুনে বাবা রেগে যান, কিন্তু এর মধ্যেই আন্টির যন্ত্রণা বেড়ে যায়। সবাই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আর সলি মনে মনে খুশি, কারণ এটা মাত্র তার শুরু। এরপর সলি পরীক্ষা দিতে যায় এবং সময় শেষ হওয়ার আগে খুব ভালোভাবে পরীক্ষা শেষ করে। বেরোনোর সময় তার অধ্যাপক তাকে দেখে খুশি হয়, কারণ সলি কলেজের সেরা ছাত্রী এবং সবসময় কঠোর পরিশ্রম করে। তাই অধ্যাপকেরা চান সে যেন সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমন সময় সলির বাবার ফোন আসে। সলি মজা করে বলে, ওহ, আপনি আমাকে ফোন করেছেন, কিছু খারাপ হয়নি তো? বাবা বলে, না, শুধু জানাতে চেয়েছিলাম তোমার আন্টি মানে তোমার সৎ মা ঠিক আছে, তবে তার প্রিম্যাচিওর বার্থ হয়েছে আর একটা ছেলে হয়েছে। সলি বলে, আপনি তো জানেন প্রিম্যাচিওর শিশুরা স্বাভাবিকভাবে জন্মায় না। বাবা বলে, জানি, তাই আমরা তাকে সানসেট ব্লু রেড টেস্টে পাঠিয়েছি। এরপর তার বাবা শিশুটির নাম বলে, যা শুরুতে সলির নিজের নাম হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর নয়। এরপর একটি অতীতের দৃশ্য আসে, যেখানে সলির বাবা ও তার জন্মদাত্রী মা ঝগড়া করছিল, আর আন্টি তাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিল। সম্পর্ক যা বহু বছর ধরে চলছিল। যখন সলির বয়স ছিল মাত্র 6, আন্টি তখন বোঝানোর চেষ্টা করেন যে আমাদের নিজস্ব পরিবার আছে, তুমি এই পরিবার নষ্ট করতে চাচ্ছ। কিন্তু বাবার মতে তাদের মধ্যে কিছুই ছিল না। আন্টি সব জানতেন, আর বাবা রেগে গিয়ে সবকিছু ভেঙে ফেলে। ছোট্ট সলি তখন ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসে। ভয় পায় যে মা বাবা আলাদা হয়ে যাবে এবং হয়তো তাকে আলাদা করে দেবে। আন্টি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, তোমার মা থাকা পর্যন্ত কিছু হবে না। কিন্তু সময়ের সঙ্গে এই মানসিক চাপ তার মায়ের স্বাস্থ্যের ক্ষতি করে এবং অবশেষে তিনি মৃত্যুশয্যায় পড়েন। হাসপাতালে মৃত্যুর আগে তিনি সলিকে একটি কার্ড দেন, যেটি ছিল একজন আইনজীবীর। তিনি বলেন, তুমি যখন 18 বছর হবে এই আইনজীবীর কাছে যাবে, সে তোমার সব সমস্যা সমাধান করবে এবং তোমাকে এই পরিবার থেকে মুক্তি দেবে। এরপরই তার মৃত্যু হয়। বর্তমানে ফিরে এসে দেখা যায় সলির কাছে সেই কার্ড এখনো আছে। সে আইনজীবীকে ফোন করে এবং একটি মিটিং ঠিক করে। আবার হাসপাতালের দৃশ্যে আসা হয়, যেখানে বাবা আন্টিকে ধন্যবাদ দেন একটি ছেলে সন্তান উপহার দেওয়ার জন্য। আন্টি নাটক করে বলে, কোনো সমস্যা নেই, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, তবে আমার পা একটু ফুলে গেছে, কিছুটা অবশ লাগছে। বাবা বলে, কোনো সমস্যা নেই, আমি মাকে ডাকছি। তার বাবা বলে, মা তোমার পা সুন্দরভাবে মালিশ করে দেবে। আন্টি বলে, না না, এই বয়সে দাদিকে দিয়ে এসব করানো ঠিক নয়, আপনি বরং সলিকে ডাকুন। সলির হাত খুব নরম আর সে মালিশও ভালো জানে। তবে থাক, সলি রেগে যাবে, কারণ সে এখন খুব ব্যস্ত।
তখন বাবা বলে, এতে কি হয়েছে? ব্যস্ত হলেও আমাদের জন্য সময় বের করতে হবে। যাই হোক, আমরা তো এক পরিবারের মানুষ। আমার বাড়িতে থাকে, আমার টাকা খেয়ে সে তো ফ্রিতে থাকতে পারে না। আমাদের জন্য তাকে কাজ করতেই হবে। তারা তখন সময় দেখে বুঝল সলি এখনো আসেনি, তাই সলিকে ফোন করতে যাচ্ছিল। সলি নিজেই এসে বলে, ফোন করার প্রয়োজন নেই, আমি এসেছি। সে কিছু রিপোর্টার নিয়ে এসেছিল। আন্টি রেগে বলে, তুমি এসব মানুষকে এখানে কেন এনেছো? সলি নির্লিপ্তভাবে বলে, আপনার এত দুশ্চিন্তা কেন? এরা সবাই লাইসেন্সধারী ফটোগ্রাফার এবং দুজন রিপোর্টার। এরা আপনাকে কোনো ক্ষতি করবে না, আপনি আরাম করতে পারেন। আন্টি তখন রেকর্ড করতে নিষেধ করে, কিন্তু সলি রিপোর্টারদের বোঝাতে থাকে কত দামি জিনিস সে তার সৎ ভাইয়ের জন্য কিনেছে। রিপোর্টাররা ব্যাগের ওপর মনোযোগ দিয়ে সলি বলে, ব্যাগ নয়, সামনে দেখান। আমি তো আমার সৎ মায়ের সেবা করতে এসেছি। আপনি তো চান আমি তার যত্ন নিই। এ কথা নার্সরা শোনে এবং বলে, নিজের মেয়েকে দিয়ে এসব করাই কে? সন্তান জন্মের পর নিজের মেয়েকে নয়, বরং একজন দাইমাকে নিয়ে এসে কাজ করানো হয়। আর যাদের মেয়ে পরীক্ষা দিচ্ছে তাদের দিয়ে কাজ করানো হয় না। সবাই সমালোচনা করতে শুরু করে, সৎ মা তো সৎ মাই হয়, সে কিভাবে আসল মা হবে? সলির ওপর বাবা রেগে যায়, কিন্তু সলি বলে, আপনি বুঝছেন না, আমি ভিডিও করছি স্মৃতির জন্য। যেমনই এটা আমি অনলাইনে পোস্ট করব, সবাই আমাদের দেখবে। এটা আপনার ব্যবসার জন্য বিনামূল্যে বিজ্ঞাপন। আমি তো আমার সৎ মাকে বিখ্যাত করতে চাই। সব নার্স হাসতে শুরু করে এবং বিশেষ করে আন্টিকে সমালোচনা করে বলে, কোনো মহিলা এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? সে তো সলির সৎ মা, কিন্তু সলির বাবার কি? তিনি তো তার বাবা, সলির জন্য দাঁড়াতে পারতেন। বাবা শেষে সলিকে বলে, বেটা তুমি বাড়ি যাও। বাবা বলে এবং আরও বলে, তোমার সৎ মায়ের যত্ন নেওয়ার কোনো দরকার নেই। সলি জবাব দেয়, না না, যদি সবাই চলে যাওয়ার পর আপনি আবার আমাকে ডাকেন। বাবা রেগে বলে, আমি তোমাকে আর ডাকবো না, এখনই চলে যাও। সলি শান্তভাবে বলে, ঠিক আছে, আপনি কথা দিয়েছেন, আর এটা ক্যামেরায় রেকর্ডও হয়ে গেছে, তাই এটা প্রমাণ হিসেবে থাকবে। যাই হোক, আমি পরীক্ষার পর খুব ক্লান্ত। বাবা তৎক্ষণাৎ বলে ওঠে, তোমার আসার দরকার নেই, আর ভবিষ্যতে এখানেও আসবে না। তোমাকে তোমার সৎ মায়ের চিকিৎসা বা যত্নে সাহায্য করতেও হবে না। সলি তখন সবাইকে চলে যেতে বলে। ঠিক তখনই দাদি আর ডেজি আসে। আন্টি তখন কাঁদছিল। ডেজি জিজ্ঞেস করে, আমার মা এত কাঁদছে কেন? আন্টি সলিকে বলে, যদি তুমি ক্লান্ত হও তবে তা বলতে পারতে, এতে রিপোর্টারদের ডাকতে হতো না। ডেজি বলে, সলি এমনই, সবসময় পরিবারের ড্রামা সবাইকে দেখাতে চাই। সলি হাসতে হাসতে বলে, এই ড্রামা নয়, এটা তো আমাদের পারিবারিক ভালোবাসা। ওরা আমার কলেজে আমার সাথে এসেছিল, তাই আমি ওদের এখানে নিয়ে এসেছি। ডেজি বলে, আমাদের তোমার দরকার নেই। বাবা, আপনি কাউকে নিয়োগ দিন মার যত্ন নেওয়ার জন্য। দাদি তাতে অসম্মতি জানিয়ে বলে, তুমি কি মনে করো টাকা গাছে ধরে? আমরা ন্যানি রাখতে টাকা নষ্ট করব না, এই সব খরচই অপচয়। বাবা বলে, কিন্তু এটা তো জরুরি। দাদি উত্তর দেয়, কি জরুরি? আমি তো তোমাকে জন্ম দেওয়ার পরেও মাঠে কৃষিকাজ করতাম। তখন কি তোমার বাবার কাউকে রাখা দরকার হয়েছিল? তাহলে এখন দরকার কি? সলি বিরক্ত হয়ে বলে, আপনারা কেন ঝগড়া করছেন? ডেজি আছে তো, সে যত্ন নিতে পারে। সে তো নিজের মায়ের মেয়ে। ডেজি সাথে সাথে বলে, না, আমি পারবো না। আন্টি বলে, ডেজি ছোট, তাকে এসব করতে দেওয়া ঠিক নয়। বাবা বলে, কেন? যখন সে পানীয় বদলাচ্ছিল তখন তো ছোট ছিল না? এখন তো অন্তত এত কাজ করতে পারবে। ঘরে সারাদিন বসেই থাকে। ডেজি অজুহাত দেয়, আমার স্কুল থাকে, আমি মালিশ করতে জানি না। সলি বলে, স্কুলে তো পুরো দিন থাকো না? বাড়ি ফিরেই মার যত্ন নিতে শুরু করো। আর মালিশ নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। বলেই সলি নিজের ব্যাগ থেকে বই বের করে তাকে দেয় অনুশীলনের জন্য। রেগে গিয়ে ডেজি বইটা ছুঁড়ে মারে, যা আন্টির পায়ে লাগে, আর তিনি চিৎকার করে ওঠে। এতে বাবা রেগে যায়, গিয়ে ডেজিকে মারে। বিধ্বস্ত ডেজিকে এখন নিজের মায়ের সেবা করতেই হয়, মানে বাধ্য হয়ে মালিশ করা শুরু করে। দূর থেকে দেখা যায় রাত নেমে এসেছে। ডেজি তখনও কাজ করছে। সামান্য জলও পড়লেও সে সঙ্গে সঙ্গে মুছে দেয়।
তখন সলি এসে বলে, আরে এত রাতে তুমি রান্নাঘরে কি করছো? ওহ, আমি তো ভুলেই গেছি, তুমি এখন এই বাড়ির নতুন ন্যানি। মনে হচ্ছে তোমার কাজের ডিউটি এখনো শেষ হয়নি। তোমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে। দেখো আমাকে, আমি পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরিয়ে বন্ধুদের সাথে সঙ্গে মজা করেছি, আর তুমি সারাদিন শুধু কাজ করছো। তোমার হাতগুলো দেখো কতটা লাল হয়ে গেছে। আগে কত নরম ছিল, কিন্তু এখন আর নয়। এতে ডেজি রেগে যায় এবং সলিকে চড় মারতে যাচ্ছিল। বলে, সব কিছু তোমার কারণে হচ্ছে। সলি শান্তভাবে বলে, আমার কারণে? আমি তো শুধু তোমার দামি মা বাবাকে কিছু সাজেশন দিয়েছিলাম, তারা সেটা মেনে নিয়েছে। ভুল যদি থাকে তাহলে তোমার বাবার ওপর চিৎকার করো। আর যাই হোক, তুমি যদি তোমার মায়ের সেবা করো তবে তিনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডেজি এবার চিৎকার শুরু করে, কিন্তু সলি বলে, চিৎকার করো না, অন্তত তোমার গালটা বাঁচিয়ে রাখো, কারণ তোমারও তো পরীক্ষা আছে। তবে একটা কথা মনে রেখো, আজ যে কাজটা করছো সেটা শুধু আজ পর্যন্ত নয়, সারা জীবন তোমার সাথে থাকবে। এখন থেকে সবাই তোমাকে দিয়ে কাজই করাবে। চাইলে আমি এটা লিখে দিতে পারি। কথা বলে সলি চলে যায়, আর ডেজি জোরে জোরে কাঁদতে থাকে। তার ভয় হচ্ছিল জীবনের বাকিটা বাড়ির ন্যানি না হয়ে যায়, মানে সবাই তাকে দিয়ে কাজ করাবে। আর ভয় হচ্ছিল কারণ তার পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি। কম মার্কস পেলে বা ফেল করলে ন্যানি হওয়াটা স্থায়ী হয়ে যাবে। সলি সব শুনছিল এবং জানতো ডেজি যা পার করছে সে নিজেও আগে তা পার করেছে, কিন্তু তবুও সলির কোনো দুঃখ হয়নি, আর হওয়ারও কথা নয়। এরপর সকাল হয়। স্কুল থেকে ফেরার পথে বেচারি ডেজি অনেকগুলো জিনিসের ব্যাগ নিয়ে আসছিল। বাবা বলে, তাড়াতাড়ি হাত বাড়াও। যাই হোক, দাদি তো গ্রামে যাচ্ছে কিছুদিন থাকার জন্য, তাই বাড়ির কাজ একটু বেড়ে যাবে, মানে সব কাজই তোমাকেই করতে হবে। এবং যাই হোক, সলি তো কলেজে যাবে, তাই তারও সময় থাকবে না। তখন ডেজি বলে, আমি একা কিভাবে এসব করতে পারবো? বাবা বলে, কেন পারবে না, এতটুকুই তো কাজ। আন্টিও বলে, সঠিক কথা, তোমার কাজিন মানে তোমার ভাই খুব ছোট, তাই আমাকে তার যত্ন নিতে হবে, আর তুমি সব কাজ মিন টাইমে শেষ করে ফেলো। এতে ডেজি রেগে বলে, আমি কিছুই করব না, এত কাজ থাকলে কোনো কাজের লোক রেখে দাও। বাবা উত্তর দেয়, পয়সা কি গাছে ধরে নাকি যে ছিঁড়ে এনে দেবো? একটু কাজের জন্য এত কান্না করছো কেন? এরপরে বাবার বড় ভাই এবং আন্টি এসে যায়, যা দেখে সবাই অবাক হয়, কারণ তারা এত সহজে আসে না। তখন দাদি ও তারা খবর দেয় যে সলি পুরো শহরে প্রথম হয়েছে, মানে র্যাঙ্ক 1 পেয়েছে। এটা শুনে বাবা অবাক হয়ে বলে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আন্টি বলে, না, সে সত্যিই প্রথম হয়েছে। বাবা পরে স্ত্রীকে জিজ্ঞেস করে, যতদূর মনে হচ্ছে তুমি বলেছিলে যে সলি ঠিকমতো স্কোরই করতে পারে না এবং বেশিরভাগ সময় শেষের দিকে থাকে, তাহলে এবার সে প্রথম হলো কিভাবে? আন্টি তখন বলতে থাকে, কি করব, কিছু লোক আমার সলিকে এতটাই হিংসা করে যে তাকে ছোট দেখাতে যে কোনো কিছু করতে রাজি। এরপর সে বলে, না না, আমার কথায় বিশ্বাস করো, আমি কেন মিথ্যে বলবো? এবং তখনই সে ডেজিকে ইশারা করে আরও মিথ্যে বলতে বলে, কিন্তু সলি বলে, থাক, এসব ছেড়ে দাও। হতে পারে আমার মায়ের মৃত্যুর পর এসব কারণে আমি খুব আবেগপ্রবণ হয়েছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি ঠিক আছি এবং সবসময় এভাবেই ভালো স্কোর করব। বাবা তখন বলে, তুমি আমার মেয়ে, আমার মতোই স্মার্ট। তারপর তার ভাই বলে ওঠে, আরে ডেজির কি হলো? তারও তো পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার কথা। আন্টি খুশি হয়ে রিপোর্ট দেখাতে চায়। ডেজি অজুহাত দিয়ে বলে, দুঃখিত, এখনো প্রিন্টিং শেষ হয়নি, আমি আমার রুমে যাচ্ছি কাজ করতে। কিন্তু তার বাবার সাথে সাথেই তাকে থামিয়ে দেয়, তুমি এত দ্বিধা করছো কেন? তিনি তার ব্যাগ কেড়ে নিয়ে সেখান থেকে রিপোর্ট কার্ড বের করে তার মুখে ছুঁড়ে দেয়। রিপোর্ট কার্ড দেখে আন্টি বলে, তোমার স্কোরের কি হলো? তুমি গোটা স্কুলে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে এসেছো। তখন অন্যরা মন্তব্য করে, সন্তানের পড়াশোনা অনেকটাই বাবা মায়ের ওপর নির্ভর করে। দেখো, তোমাদের বাবা টপে গ্রেডে ছিলেন, তাই সলিও ভালো স্কোর করেছে। মনে হয় ডেজির মায়ের স্কোর ভালো ছিল না। এরপর সবাই প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীকে তুলনা করতে শুরু করে। রেগে গিয়ে আন্টি নিজের মেয়েকে চড় মারে
বলে, দেখেছো তো, তোমার পরীক্ষার কারণে সবাই আমাকে বিচার করছে। আমি তোমাকে কি না দিয়েছি, আর তোমার ভুলের কারণে সবাই আমার ওপর কথা বলছে, আমার লালন পালনে আঙুল তুলছে। তুমি সত্যি খুব লজ্জাজনক মেয়ে। ডেজি কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে ঘৃণা করেন, আমাকে সেমফুল বলেন। শুরু থেকে আপনি আমাকে সাপোর্ট করেছেন, আর এখন এমন ব্যবহার করছেন। আন্টি জবাব দেয়, তাহলে কি তোমার প্রশংসা করব? তুমি জানো তুমি কত কম স্কোর করেছো? এই স্কোর নিয়ে তুমি কোথাও মুখ তুলে যেতে পারবে না। তখন সলি বলে, না, এতে আমার বোনের কোনো দোষ নেই। আন্টি বলে, সলি, তোমার স্কোর ভালো হয়েছে, তুমি যেতে পারো, পিছনের কথা বলার দরকার নেই। সলি তখন বোঝায় ডেজি সময় মতো তার পেপার শেষ করতে পারেনি, তার কোনো দোষ নেই। কিন্তু বাবা রেগে বলে, কি করে দোষ নেই? তুমি যখন শেষ করতে পেরেছো, সে কেন পারল না? তখন ডেজি কাঁপতে থাকা নিজের হাত দেখায়। ওগুলোই সেই হাত যেগুলো দিয়ে সে দিন রাত সব গৃহস্থলীর কাজ করছিল এবং মায়ের পায়ে মালিশ করছিল। কাঁদতে কাঁদতে সে বলে, আমার হাতে এত ক্র্যাম্প পড়েছিল যে আমি ঠিকভাবে লিখতেই পারিনি। তাহলে পেপার শেষ করব কিভাবে? সেই জন্যই আমার স্কোর এত খারাপ। আন্টি বলে, দুঃখিত, আমি খেয়ালই করিনি। তখন সলি বলে, আপনি কিভাবে খেয়াল করবেন? যেদিন থেকে আপনার শিশুপুত্র এসেছে, আপনি পুরোপুরি ডেজিকে উপেক্ষা করেছেন, তার দিকে মনই দিচ্ছেন না। এভাবে সলি চতুরতার সঙ্গে মা মেয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ঝগড়া এতটাই বাড়ে যে আন্টি ডেজিকে আবারও চড় মারে। তবুও ডেজি মার কাছে ক্ষমা চাইতে রাজি হয় না এবং রাগে চলে যায়। দাদি বলে, কি সময়ে বেঁচে আছি আমরা, এখনো ছেলে আর মেয়ের মধ্যে এমন বৈষম্য। সলি বলে, ডেজির সঙ্গে অন্যায় হয়েছে, আমি তার কাছে যাচ্ছি। কাকা বলে, তুমি কতটা বুঝদার, তোমাকে ছাড়া এই পরিবার থাকবেই না। ডেজি কাঁদছিল। তখন সলি কাছে গিয়ে বলে, বাড়িতে আত্মীয়রা এসেছিল আর তুমি এমনভাবে চলে এলে। ডেজি উত্তর দেয়, তাহলে কি করতাম? থাকলে সবাই আমাকে সবার সামনে মারতো, অপমান করতো। সলি বলে, তুমি অন্যদের কথায় মন দিও না। ডেজি বলতে থাকে, কিভাবে না দেব? তারা সবাই আমার চরিত্র আর সম্মান নিয়ে প্রশ্ন তুলছে। তখন সলি বলে, চলো, কান্না থামাও। সে একটা ছোট বাক্স বের করে, যার মধ্যে কানের দুল ছিল। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশব্যাক দেখা যায়। ডেজি অনেকদিন ধরে ওই দুল চাচ্ছিল, কিন্তু অর্ডার দেওয়ার পর পেমেন্ট প্রসেস হয়নি, কারণ তার মা নতুন শিশুর খরচের কারণে ডেজির ব্যাংক কার্ড বন্ধ করে দিয়েছিল। তাই রাগে ডেজি অর্ডার বাতিল করেছিল। পরে সলি সেটা জানতে পেরে নিজেই ডেজির জন্য দুলগুলো অর্ডার করে। ডেজি বলে, তুমি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি, তবুও এসব কেন দিচ্ছ? তুমি কি কোনো চালাকি করতে চাও? সলি হেসে বলে, আমি কি তোমাকে বোকা মনে হই? যদি আমি তোমার ক্ষতি করতে চাইতাম তবে তখনই করতাম, যখন সবাই তোমাকে মারছিল। কিন্তু যখন কেউ তোমার পাশে নেই, তখন তোমার বোন হিসাবে আমারই তোমাকে সমর্থন করা উচিত। ডেজি অবশেষে তাকে ধন্যবাদ জানিয়ে উপহার গ্রহণ করে। ক্যামেরায় তখন সলির হালকা হাসি দেখায়, যা ইঙ্গিত দেয় তার এই দয়ার পেছনেও কোনো গোপন উদ্দেশ্য আছে। দৃশ্যের শেষে দেখা যায় এমন সময় ডেজির মা সেখানে আসে তার কাছে ক্ষমা চাইতে। আন্টি তখন খুব স্নেহভরে মেয়ের সঙ্গে কথা বলতে থাকে এবং সুযোগ নিয়ে তার মেয়ের ব্রেন ওয়াশ করে। সে ডেজিকে শেখায় কিভাবে তার বাবার মন জয় করতে হবে, যাতে এই বাড়ি যা বর্তমানে সলির নামে সেটা ডেজির নামে হয়ে যায়। শুধু বাড়ি নয়, তার বাবার যত সম্পত্তি আছে সবই যাতে ডেজির নামে হয়। তারপর তারা সলিকে ভিখারি করে এখান থেকে বার করে দিতে পারবে। ডেজি বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই কিছু না কিছু করব। ঠিক তখনই বেবি খেলছিল এবং খেলার ছলে সে ডেজির কানে থাকা সেই দুল টানতে শুরু করে, যেটা সলি ডেজিকে উপহার দিয়েছিল। টানতে টানতে বেবি এত জোরে ধরে ফেলে যে ডেজির কানে রক্ত বের হতে শুরু করে। রেগে গিয়ে ডেজি সেই শিশুপুত্রকে মারতে যাচ্ছিল, কিন্তু আন্টি দ্রুত তাকে থামিয়ে উল্টে ডেজিকে মার দেয়। আন্টি রেগে বলে, তুমি এখানে কি করছো? ডেজি প্রতিবাদ করে বলে, আপনি দেখছেন না সে আমার কানের কি অবস্থা করেছে? আন্টি জবাব দেয়, সে তো একটা শিশু, এটা তার ভুল, কিন্তু ভুলটা অজান্তে হয়েছে, সে জানেই না সে কি করছে। ডেজি রেগে বলে, আর এর জন্য আপনি তার পক্ষ নিচ্ছেন? তখন ডেজির মা তাকে একবার নয়, দুবার নয়, বরং 3-4 বার মারে
এই ভুলের জন্য। এভাবে মা মেয়ের মধ্যে আবার বড় ঝগড়া শুরু হয়। তখন সলি এসে যায়। ডেজি সলিকে সবকিছু বলতে থাকে। সলি বলে, সে তো আপনার মেয়ে, আপনি এভাবে তার সঙ্গে আচরণ করবেন না। আন্টি রেগে বলে, তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছ, আমি ভালো করেই জানি। সলি শান্তভাবে জবাব দেয়, আমি কখন বললাম ঝগড়া লাগাতে চাই? আমি তো উল্টে ডেজির পক্ষ নিচ্ছি। এতে আপনার খুশি হওয়া উচিত। সে আপনার মেয়ে, আর আমি আপনার দত্তক মানে সৎকন্যা। আমার সঙ্গে আপনার তেমন কিছু আসে যায় না। ডেজি তখন বুঝতে শুরু করে যে সে পরোক্ষভাবে ব্রেন ওয়াশ হচ্ছে। সে উপলব্ধি করে বেবি বয় আসার পর থেকে তার অবস্থান কতটা কমে গেছে এবং তাকে যে কোনো সময় বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে। এতে সে রেগে যায়। আন্টিও আরও রেগে বলে, আমার তো তোমাকে জন্ম দেওয়া উচিতই ছিল না। রাগের চূড়ান্ত মুহূর্তে ডেজি সেই শিশুটিকে কোলে নিয়ে সরাসরি বারান্দায় চলে যায়। তখন সলি এসে ডেজিকে শান্ত করতে চেষ্টা করে। এরই মধ্যে আন্টির হাতে তাদের বাচ্চা ফিরে আসে আর তিনি ডেজিকে ভৎসনা করে চলে যান। এরপর ডেজি উপলব্ধি করে তার মা পুরোপুরি বদলে গেছে। সে সলিকে জানায় তার মা কি করার চেষ্টা করছিল। সলি অবাক হয়ে বলে, তুমি তো আমাকে ঘৃণা করো, তাহলে তোমার মায়ের যে পরিকল্পনা আমার বিরুদ্ধে সেটা আমাকে কেন বলছো? ডেজি জানায়, আমার মা চায় আমি তোমার এন্ট্রান্স পরীক্ষার সব ফর্ম চুরি করি যাতে তুমি কলেজে ভর্তি হতে না পারো, কিন্তু আমি এটা করতে চাই না। আমি বুঝে গেছি এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। সে তখন হাতে লাগা ছোটখাটো চিহ্ন ও দেখায়। সলি জানে বাবা আর আন্টি এখন ডেজির ওপর চড়াও হচ্ছে। সলি বলে, তুমি এখানে থেকো না, খুব শিগগিরই আমাদের বাড়িতে তোমার তথাকথিত প্রিয় ভাইয়ের জন্য একটি পার্টি হবে। সলি শান্তভাবে বলে, দেখো, ওই পার্টির সময় আমরা নিশ্চয়ই কিছু না কিছু করব, সব অতিথির সামনেই। এরপর পার্টি শুরু হয়, যেখানে কয়েকজন অতিথি জিজ্ঞেস করে, এই ছেলে কি সত্যি আপনার নিজের সন্তান নাকি আপনার এক্স হাজবেন্ডের? বাবা দৃঢ়ভাবে বলে, অবশ্যই আমারই সন্তান, এক্স হাজবেন্ডের হতে পারে কিভাবে? কিন্তু আন্টি এই প্রশ্নে চোখে মুখে স্পষ্ট দ্বিধা প্রকাশ করে। এদিকে ব্যালকনিতে সলি আর ডেজি দাঁড়িয়েছিল। ডেজি সলিকে জানাচ্ছিল তার মা কতটা টাকার পাগল, সে টাকার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। ঠিক তখনই সলি একটা ফোন করে তার নিজের টিমকে, যে টিম তার পরিকল্পনার অংশ ছিল। সে তাদের বলে, সব প্রস্তুতি সম্পন্ন, পরিকল্পনা এগিয়ে যাও। এরপর পার্টির আনুষ্ঠানিকতা শুরু হয়। তখন ডেজি এসে বলে, তুমি কোথায় ছিলে? সলি হেসে উত্তর দেয়, কোথাও না। এদিকে সেই বেবি এক অনুষ্ঠানে বিভিন্ন জিনিসের মধ্যে থেকে একটি বেছে নেওয়ার কথা ছিল। সে একটি খাম তুলে নেয় যার ভেতরে বইয়ের মতো কিছু ছিল। ঠিক তখনই রিপোর্টাররা প্রবেশ করে, যারা এসেছিল সলির সাক্ষাৎকার নিতে, কারণ সে এখন পুরো শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সলি তাদের বলছিল কিভাবে তার বাবা তাকে উপহার হিসেবে একটি সম্পূর্ণ বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আন্টি তখন ব্যঙ্গ করে হেসে ওঠে। সলি তার দিকে তাকিয়ে বলে, আপনি কথাটা উল্টে দিচ্ছেন কেন? থামুন, মনে হচ্ছে এখনই সবাইকে সেই চুক্তি দেখাতে হবে। সে ক্যামেরার সামনে সমস্ত এগ্রিমেন্ট প্রকাশ করে দেয়, যা প্রমাণ করে যে বাড়িটি বাস্তবেই সলির নামে। বাবা নিজের মুখের কথা থেকে সরে আসতে পারে না এবং উপস্থিত সবাই সলির প্রশংসা করতে শুরু করে। তখন সলি বলে, আন্টি, যতদূর মনে পড়ে আমাকে এখন আপনাকে সৎ মা বলা ঠিক নয়, কারণ আপনার তো এখনো ডিভোর্স হয়নি। এতে বাবা রেগে গিয়ে সলির দিকে ধেয়ে যায়, তাকে চড় মারতে উদ্যত হয়। সলি স্থিরভাবে বলে, সত্যি আপনি আমাকে মারতে চাইছেন? আপনি কি সত্যি মনে করেন আপনি এটা করতে পারেন? বাবা রিপোর্টারদের সামনেই সেই মেয়েকে মারতে যাচ্ছিল, যে মেয়ে তার যত্ন নেয় এবং পুরো শহরে প্রথম স্থান অর্জন করেছে। এতে তিনি আচমকা থেমে যান। তখন সলি বলে, এই ভদ্রমহিলার তথাকথিত স্বামী তো এখন জেলে আছে এবং তিনি তাকে ডিভোর্স দিতে রাজি নন, অর্থাৎ আইনগতভাবে এই আন্টি এখনো বিবাহিত। তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো?
এ কথা শোনার পর আন্টি কান্না শুরু করে এবং সবার সহানুভূতি পেতে নাটক করতে থাকে। সলি তখন ডেজিকে ইশারা করে। ডেজি কাঁদতে কাঁদতে নিজের মায়ের দিকে এগোতে থাকে আর হঠাৎই আন্টি ভুলবশত তাকে জোরে ঠেলে দেয়। এতে সকল রিপোর্টার হতবাক হয়ে যায়। সলি বলে, আপনি নিজের মেয়েকেই রাগের মাথায় আঘাত করলেন, মনে হচ্ছে আপনার মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছে। আন্টি এতটাই বিভ্রান্ত হয়ে যায় যে পরক্ষণেই জ্ঞান হারানোর ভান করে। বাবা তখন তাড়াতাড়ি তাকে ধরে ফেলে যাতে তিনি পড়ে না যায়। সলি রিপোর্টারদের বলে, দুঃখিত, আপনাদের যেতে হবে, কারণ এখন একটা পারিবারিক সমস্যা দেখা দিয়েছে। বাবা রেগে সলির ওপর চিৎকার করতে থাকে। তখন সলি শান্তভাবে বলে, দেখে নিন, আপনি এখন অন্য কারো স্ত্রীর হাত ধরে আছেন। আগামীকাল যদি কিছু হয় আপনি পুলিশকে কি বলবেন? যে আপনারা স্বামী স্ত্রী? কিন্তু প্রমাণ কোথায়? আইনি নথি অনুযায়ী এই ভদ্রমহিলা তো এখনো অন্য কারো স্ত্রী, আপনার নয়। এই শুনে বাবা আতঙ্কিত হয়ে দ্রুত আন্টিকে ছেড়ে দেয় এবং বলে, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। তারপর সলি নিজের আইনজীবীর সহকারীকে দেখা করতে যায়। সহকারী হাসি মুখে বলে, অভিনন্দন, আপনি জানেন কি, যাওয়ার আগে আপনার মা আপনার নামে অনেক সম্পদ রেখে গেছে। সলি জিজ্ঞেস করে, কিন্তু এতে কি কোনো সমস্যা হবে না তো? কারণ এখন তো আমার একটা ছোট ভাই হয়েছে। আসলে যে আমার নিজের ভাইও নয়। সহকারী উত্তর দেয়, না, একদমই না, চিন্তা করবেন না, এই সব সম্পত্তি আমাদের আইনগত চুক্তির মধ্যেই পড়ে। যেহেতু এগুলো আপনার নামেই নিবন্ধিত, তাই এর একটি অংশও কেউ নিতে পারবে না। এরপর তারা সম্পত্তির বিভাজন নিয়ে আলোচনা শুরু করে, যা কিছুটা জটিল হতে পারে। তখন সলি গম্ভীরভাবে বলে, আমার ছোট ভাই সম্পর্কে একটা গোপন কথা বলার আছে। আসলে সে আমার বাবার বায়োলজিক্যাল সন্তান নয়। একথা শুনে সহকারী হতবাক হয়ে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাবার এক অপারেশনের পর তিনি বন্ধ্যাত্বে ভুগছিলেন এবং বিষয়টি তিনি নিজেও কখনো জানতেন না। কিন্তু হ্যাঁ, সলির মা অবশ্যই এটা জানতেন। সলির মা সলিকে সব কথা আগেই বলে দিয়েছিল। এটা শোনার পর সহকারী হাসি দিয়ে বলে, তাহলে এখন এই মামলা আমরা নিশ্চিতভাবেই জিতব। সলি শান্তভাবে উত্তর দেয়, মামলা জেতা আমার জন্য বড় কোনো বিষয় নয়। আমি চাই পুরো পরিবারের সবাই নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ুক। এরপর একটি দৃশ্যে দেখা যায় কিভাবে ডেজি একসময় সলির জীবন সম্পূর্ণ নরক বানিয়ে দিয়েছিল। এমনকি তার খাবারের মধ্যে মৃত আরশোলা রেখে দিত তাকে ভয় দেখানোর জন্য। অন্যদিকে আন্টিকে দেখা যায় তার বেবি বয়ের সঙ্গে খেলে সময় কাটাচ্ছে। হঠাৎ তিনি শিশুর হাতের আঘাতের দাগ লক্ষ্য করে এবং তৎক্ষণাৎ বুঝে যান এটা নিশ্চয়ই ডেজির কাজ। তিনি চিৎকার করে ডেজিকে ডাকেন এবং তিরস্কার করতে শুরু করেন। ডেজি স্বীকার করে, হ্যাঁ, আমি করেছি, কিন্তু আপনারা সবাই আমাকে এটা করতে বাধ্য করেছেন। এতে আন্টি আরো ক্ষেপে ওঠে। ঠিক তখনই ডেজির চোখে পড়ে তার মায়ের ফোনে থাকা একটি ট্রাভেল লেটারের ওপর, যা ছিল হোস্টেলের। সঙ্গে সঙ্গেই ডেজি বুঝে যায় তারা আসলে সলিকে নয়, বরং তাকেই হোস্টেলে পাঠানোর পরিকল্পনা করছে। তখন ডেজি কাঁদতে কাঁদতে তার মাকে জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত আমি আপনারই মেয়ে, না অন্য কারো? কারণ আপনি আমাকে খুব খারাপভাবে ব্যবহার করছেন। একথা শোনা মাত্রই মা মেয়ের মধ্যে বড় ঝগড়া শুরু হয়। এরপর দেখা যায় ডাক্তাররা বাড়িতে এসেছে। তারা ডেজিকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে এসেছে। তার মাই ডাক্তারদের বলেন, আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তার আচরণ খুবই অদ্ভুত। তারপর ডাক্তাররা তাকে সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে সলি বাড়িতে ফিরে এসে মন্দির দেখে বুঝতে পারে ডেজির সঙ্গে নিশ্চয়ই কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে। ঠিক তখনই তার বাবা বাড়ি ফিরে মদ্যপ অবস্থায়। আন্টি তাকে দেখেই সন্দেহ করে, বোঝে সে অন্য কোনো মহিলার সঙ্গে বাইরে গিয়েছিল। বাবা বলে, আমার উপরে সন্দেহ করা বন্ধ করো। কিন্তু আন্টি চুপ করেন না, কারণ তার মনে হয় যে একবার প্রতারণা করতে পারে, নিজের প্রথম স্ত্রীকে ঠকাতে পারে, সে আবারও তা করতে পারে। এরপর বাবা সলির হাতে সম্পত্তির দলিল তুলে দেয়, বলে, এগুলো তোমার জন্য। সলি সেগুলোই সই করতে যাচ্ছিল। আন্টি রেগে ওঠে, সবকিছু যদি তুমি সলিকে দিয়ে দাও তাহলে আমাদের জন্য কি বাকি থাকবে?
বাবা আন্টিকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু আন্টি সলিকে ঘিরে উস্কানিমূলক কথা বলতে থাকে। তুমি জানো, যেদিন তোমার মায়ের মৃত্যু হয়েছিল সেদিন তোমার বাবা আর আমি তাকে হাসপাতালে যেতে দিইনি। আমরা একই বিছানায় ছিলাম। এই কথা শুনে সলি ভীষণ রেগে যায় আর তার চুল ধরে টান দেয় এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়। সলি চিৎকার করে বলে, আপনি ভাবছেন আমি কিছুই জানি না? আন্টি ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো সলি সত্যি শিশুটির আসল পরিচয় সম্পর্কে কিছু জেনে গেছে। আতঙ্কে সে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে বাবা অনুতপ্ত হয়ে পড়ে এবং নিজের মনে ভাবে, আমি কি সত্যি কিছু ভুল করেছি? সলি শান্তভাবে বলে, আপনি নিজেই একবার ভেবে দেখুন। তখন বাবা স্মৃতি রোমন্থন করতে শুরু করে। তিনি বলে, তোমার মাকে বিয়ে করার পর আমার জীবনটা কতটা শান্ত ছিল। তোমার প্রথম মা সবসময় চেষ্টা করতেন ব্যবসা কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং পরিবারকে একসঙ্গে রাখা যায়। এদিকে সলি চুপি চুপি শিশুটির চুলের স্যাম্পেল সংগ্রহ করে, সঙ্গে তার বাবার চুলের স্যাম্পেলও নেয়, যাতে সে ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ দিতে পারে। এরপর সলি যায় তার মায়ের কবরে। সেখানে সে পুরনো স্মৃতিতে ফিরে যায়, কিভাবে মা তাকে নিয়ে ক্যাম্পিংয়ে যেতেন, হাসতেন, গল্প করতেন। সলির মা বহু আগেই জানতে পেরেছিলেন তার স্বামীর আসল চরিত্র, কিন্তু তবুও তিনি চেষ্টা করেছিলেন মেয়েকে এক নিষ্পাপ ইতিবাচক পরিবেশে বড় করতে, যাতে এই তিক্ত সত্য সলির মানসিকতায় প্রভাব না ফেলে। ওই মুহূর্তে আইনজীবীর সহকারী সেখানে এসে পৌঁছায়। সলি তাকে সব স্যাম্পেল দেয়, বলে এগুলো দিয়ে পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হবে, যেন পরে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। সহকারী তাকে মনে করিয়ে দেয় তার মা কত দূর পর্যন্ত আগেই সব পরিকল্পনা করে রেখেছিল। সলির ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, যাতে সে ইচ্ছে করলে নিজের ব্যবসা নিজেই শুরু করতে পারে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। সবকিছু দেখে সলির মন ভরে ওঠে আবেগে। এত কিছু ঘটার পরও তার মা তার ভবিষ্যতের জন্য কত কিছু করে গিয়েছে। অন্যদিকে রাতে যখন সবাই ডিনারে বসে, আন্টি বুঝতে পারে ধীরে ধীরে তার স্বামী তার প্রতি আগ্রহ হারাচ্ছে। তাই সে আবারও তাকে নিজের দিকে টানার চেষ্টা শুরু করে। সে নরম কথাবার্তা ও মিষ্টি আচরণ দিয়ে বাবাকে মুগ্ধ করার সুচিন্তিত পরিকল্পনা নেয়। কথোপকথনের মাঝেই মাতাল বাবা তার কথায় প্রলুব্ধ হয়ে পড়ে। সলি পাশ থেকে সব শুনে হেসে ফেলে। আন্টি রেগে বলে, তুমি হাসছো কেন? সলি শান্তভাবে উত্তর দেয়, কিছু না, একটা মজার কথা মনে পড়ে গেল, তাই হেসে ফেললাম। বাবা সেখান থেকে চলে যাওয়ার পর আন্টি সলিকে বলে, দেখো, তুমি এখনো বাচ্চা, আমার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করো না, তোমার পক্ষে তা ভালো হবে না। সলি নির্লিপ্তভাবে জবাব দেয়, প্রতিযোগিতা কিসের? সুন্দর দেখানোর, প্লাস্টিক সার্জারির, না অভিনয়ের? আমি আপনার সঙ্গে কোনো প্রতিযোগিতাই করতে চাই না। বলুন তো, আপনাকে এই খেলা কিভাবে চালাতে হবে আমি শিখিয়ে দেব। আন্টি বিরক্ত হয়ে বলে, থাক, এসব বাদ দাও, আমার জন্মদিন আসছে, সেদিন দেখবে সবাইকে অবাক করে দেব। তুমি নিজের চোখে দেখো আমি কত ভালো পারফর্ম করতে পারি। সলি মনে মনে বলে, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। কিছুদিন পর সেই জন্মদিনের পার্টি শুরু হয়। আন্টি সকল অতিথির সামনে নিজের সাজসজ্জা, সৌন্দর্য আর জীবন নিয়ে গর্ব করতে থাকে। সে যেন নিজের নায়িকার ভাবমূর্তিতে মেতে আছে। হঠাৎ বাবা প্রবেশ করে আর অতিথিরা দুজনের প্রেম কাহিনী নিয়ে প্রশংসা শুরু করে। বলে তারা নাকি একদম পারফেক্ট ও আদর্শ দম্পতি। বাবা গর্ব ভরে বলতে থাকে কিভাবে তিনি আর আন্টি ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন এবং সবসময় একসঙ্গে ছিলেন। সবাই তাদের শৈশবের জুটির উদাহরণ বলে ডাকছিল, আর অবশ্যই অনেকে ধরে নিচ্ছিল তারা চিরকাল একসঙ্গে থাকবে। এদিকে দেখা যায় সলি তার বাবার এক সহকারীকে বোঝাচ্ছে, যিনি এই পার্টিতে আসতে চাইছিলেন না। সলি তাকে বলে, আপনি তো এত বছর ধরে তার সঙ্গে কাজ করছেন, তিনি আপনাকে অনেক সম্মান করে, অনুগ্রহ করে ভিতরে আসুন। শেষ পর্যন্ত সলি তাকে ভেতরে নিয়ে আসে। আন্টি তখন সেই সহকারীকে দেখে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। সহকারী শুভেচ্ছা জানিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সলি বলে, আপনি তো আমাদের অতিথি, এত তাড়াতাড়ি যেতে পারবেন না।
তারপর সে আন্টিকে নিজের উপহার দেখাতে থাকে, যা ছিল একটি খেলনা। অতিথিরা সেই খেলনাটি দেখে হাসতে শুরু করে। হঠাৎ বাবা রেগে গিয়ে আন্টিকে স্টেজে ডাকেন একটি সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। আন্টি মনে মনে ভাবছিল নিশ্চয়ই কিছু খারাপ হতে যাচ্ছে, কিন্তু পরে নিজেকেই বোঝালো, না না, সবসময় আমার পরিকল্পনা মাফিক চলছে। আর আমাকে তো একটি বাড়ি উপহার দেওয়ার কথা। তাই আন্টি মিষ্টি একটি বক্তৃতা দেয়, যা শুনে বাবার চোখ থেকে জল চলে আসে। ঠিক তখনই সলি বলে ওঠে, আমার কাছেও একটি উপহার আছে। যেই সলি আন্টিকে একটি পেন ড্রাইভ দেয়, আন্টির খারাপ আশঙ্কা সত্যি হয়ে যায়। প্রজেক্টরের স্ক্রিনে দেখা যায় কিভাবে আন্টি এবং বাবার প্রিয় সহকারী একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছে। এটা দেখে আন্টি এতটাই রেগে যায় যে সলিকে মারতে ছুটে আসে, কিন্তু সলি সরে গেলে আন্টি নিজেই পড়ে যায়। বাবা রাগে এগিয়ে এসে স্ত্রীকে মারতে চাইলে সলি বলে, এটাকে কিন্তু ধোঁকাবাজি বলা যাবে না। আইনি দিক থেকেও সে আপনার স্ত্রী নয়, তাই আপনি কিছুই করতে পারবেন না। বাবা হতবাক হয়ে বলে, এখন আমি বুঝতে পারছি কেন এত কিছু আমার সঙ্গে ঘটছিল। ওই বাচ্চার পার্টির দিনও সব উপেক্ষা করেছিলাম, কিন্তু এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল। আন্টি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বাবা জিজ্ঞেস করে, প্রজেক্টরে যা দেখানো হলো তুমি সেটা ভুল বোঝাবুঝি বলছো? এবার কি বলবে, সবই নকল? আন্টি তাড়াতাড়ি হ্যাঁ বলে, কিন্তু বাবা তাকে চুপ থাকতে বলে। তখন আন্টি অভিযোগ করে, সলি আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, সে পুরো বাড়িটা ধ্বংস করার চেষ্টা করছে। সলি ঠান্ডা মাথায় উত্তর দেয়, না, আপনি ভুল বলছেন, বাড়িটা আপনি ধ্বংস করে রেখেছেন। সলি দৃঢ়ভাবে বলে, আমি এই পরিবারকে এক করতে চাই, আর আপনি আমার বাবাকে বোকা বানাচ্ছেন। ভাবুন তো আমি কিভাবে এটা হতে দিই। আমি অবশ্যই আমার বাবার পক্ষে দাঁড়াবো, সেটা যদি আপনাকে বিপরীতে দাঁড় করাই তবুও। তখন আন্টি কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করো, এটা একবারের ভুল ছিল, কারণ আমি খুবই নেশাগ্রস্ত ছিলাম। সবকিছু এই অ্যালকোহলের কারণে ঘটেছে। সলি ঠান্ডা গলায় উত্তর দেয়, তাহলে আপনার নেশার সমস্যা বেশ বড় মনে হচ্ছে। অপেক্ষা করুন, আমি আরও কয়েকটা ভিডিও দেখাই, তাতে বোঝা যাবে এই রকম দৃশ্য কতবার হয়েছে। এ কথা শুনে আন্টি আবারও ক্ষমা চাইতে থাকে। বাবা রেগে স্পষ্ট বলে, এখন আর আমি একটুও সহ্য করতে পারছি না, তুমি এখনই এই বাসা ছেড়ে যাবে। আন্টি হাঁটু গেড়ে কাঁদতে থাকে, কিন্তু বাবা গার্ডদের ডাক দেয়। তখন আন্টি কাঁদতে কাঁদতে বলে, আমাদের ছেলের কথাটা অন্তত ভাবো, তার ভবিষ্যতের কি হবে? আমি অনেক কষ্টে তাকে জন্ম দিয়েছি, আমি তো শুধু ওর জন্য ভালো ভবিষ্যৎ চাই, খারাপ না। সলি ঠান্ডা সুরে বলে, বাহ, ছেলের জন্য আপনার এত যত্ন। ঠিক তখনই বাবা রাগে বলে ওঠে, কে জানে সেই ছেলেও আমার নয়। আন্টি ভয়ে বলে, হ্যাঁ, ডেজি যদিও তোমার মেয়ে নয়, কিন্তু অন্তত ওই শিশুটি তো তোমার। সলি মুখে হালকা হাসি নিয়ে বলে, আর যদি সেটাও না হয় আপনার? সলি ঠান্ডা গলায় বলে, মানে? যদি এই শিশুটিও আপনার জৈবিক সন্তান না হয়? তারপর ব্যাগ থেকে রিপোর্ট বের করে বলে, আমি প্রমাণও এনেছি, অতিরিক্ত নাটক পছন্দ করি না। বাবা রিপোর্টটি খুলেই হতবাক হয়ে যায়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। আন্টি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে আন্টিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বাবা ভগ্ন হৃদয় অবস্থায় বসে পড়ে এবং নিজের মনেই বলে, এটা আমার কর্মফলের ফল, যা করেছি তারই প্রতিদান পাচ্ছি। দূরে দাঁড়িয়ে সলি মনে মনে বলে, এতে তো শুধু শুরু হয়েছে, বাকি ফলও তো এখনো ঝুলে আছে। হঠাৎ বাবার সেক্রেটারি দৌড়ে এসে জানায়, আজকের কেলেঙ্কারি জানি না কিভাবে বাইরে ছড়িয়ে পড়েছে, এর ফলে কোম্পানির শেয়ারের দাম হু হু করে নিচে নেমে যাচ্ছে। এই গতিতে চললে আগামীকাল সকালেই কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। এদিকে সলির প্রতিশোধ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। সে তার প্রিয় দাদিকে টেক্সট করে লেখে, এই পরিবারে কি হচ্ছে দাদি, সব ভেঙে পড়েছে, পরিবারও শেষ, এখন কোম্পানিও বিপদে। তারপর সে জিজ্ঞেস করে, দাদু আপনি আর কতদিন গ্রামে থাকবেন? পরের দৃশ্যে দেখা যায় বাড়ির সব জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে, সবকিছু স্থানান্তরের প্রস্তুতি চলছে। তখন আন্টি হঠাৎ এসে বলে, তুমি এইসব জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? সলি দৃঢ়ভাবে জবাব দেয়, এই বাড়িতে আমি যেমন চাই তেমনই করব, যাই হোক
এই বাড়িটা আমার মায়ের নামে, আর আইনত এখন সেটা আমার। আন্টি শেষবারের মতো হেরে গিয়ে বলে, ঠিক আছে, আমি সারাদিন এখানেই বসে থাকব। আন্টি জেদ করে বলে, আমি এখান থেকে 1 ইঞ্চিও সরব না। সলি ঠান্ডা গলায় জবাব দেয়, বসে থাকুন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আন্টি হুমকি দেয়, পুলিশ এসে তোকে দেখে নেবে। সলি তখন একটি রেকর্ডিং বাজায়, যা সে শুরু থেকেই রেকর্ড করছিল, কারণ সে জানতো তার সৎমায়ের উপর কখনো ভরসা করা যায় না। এই সময় বাবা সেখানে এসে পৌঁছায়। আন্টি ছুটে গিয়ে হঠাৎ তার কাছে ভালোবাসার ভান করে, কিন্তু বাবা কোনো প্রতিক্রিয়া দেখায় না, তাকে উপেক্ষা করে। আন্টি বোঝানোর চেষ্টা করে যে সে এখনো তার জন্য চিন্তা করে, কিন্তু সলি মৃদু হাসি দিয়ে বলে, তোমার কাছে তো এখন এক পয়সাও নেই, তাই আবার বাবার কাছে ফিরেছ? আর তোমার মেয়েও তো মানসিক হাসপাতালে থেকে ফিরে আসছে, তুমি তাদের থাকার জায়গা দেবে কোথায়? খাওয়াবে কি দিয়ে? একথা শুনে আন্টি পুরোপুরি বিকারগ্রস্ত হয়ে যায়। নিজের মধ্যে বিড়বিড় করতে করতে উন্মাদভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে বাবা এসে সলির কাছে আশা প্রকাশ করে যে সে যেন তার নামের ওপর থাকা কোম্পানির 40% শেয়ার বিক্রি করে কিছু অর্থ তাকে দেয়। কিন্তু সলি আবারও বাবাকে চমকে দেয়। সে তার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে। বাবা হতবাক হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে সলির কাছে ক্ষমা চায়, তার সাহায্য ভিক্ষা করে। তখন সলি শান্তভাবে তাকে জানায়, এই সব কিছুই আমার মা আগেই পরিকল্পনা করে গিয়েছিল। আমার ভবিষ্যতের প্রতিটা ধাপ, প্রতিটা ব্যবস্থা তিনি করে রেখে গেছে। বাবা অনুতপ্ত স্বরে বলে, দেখো, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আমি শুরু থেকেই বুঝেছিলাম আমার ভুল ছিল, আর এখন তার শাস্তিও পেয়ে গেছি। দয়া করে আর শাস্তি দিও না। সলি শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দেয়, কেন নয়? ভুলে গেছো যেদিন আমার মায়ের মৃত্যু হয়েছিল সেই দিনটা? আর এটা 1 সপ্তাহ বা 1 মাসের কথা নয়। আমার মা তখন থেকেই অনুতপ্ত ছিল। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আজ পর্যন্ত কিছুই বদলায়নি, তাহলে এখন আমি কেন বদলাবো? এই কথা বলে সলি সেখান থেকে চলে যায়। বাবা মানসিকভাবে ভেঙে পড়ে, উন্মাদের মতো নিজের বুক পেটাতে থাকে, কারণ তিনি জীবনের প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে। নতুন করে শুরু করার মতো অবস্থায় বা সাহস কোনোটাই তার আর অবশিষ্ট নেই। এদিকে সলি পুরনো শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার পথে এগিয়ে যায়। এভাবেই গল্পটি এক নাটকীয় কিন্তু প্রতীকী